আমি একটা কথা একদম মন থেকে বলছি, যাদের এই কর্পোরেট বুকিং নিয়ে প্রচুর প্রবলেম রয়েছে, কর্পোরেট বুকিং হওয়া নিয়ে যাদের এত আপত্তি, যাদের মনে একেবারে জঘন্যতম এটা কাজ, এটা একদম করা ঠিক নয়, এটা একটা অপরাধ, তো আমার মনে হয় তাদের বক্স অফিস নিয়ে কথা বলাই বন্ধ করে দেওয়া উচিত। সেটা যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে হোক, বক্স অফিস নিয়ে কথা বলাই বন্ধ করে দেওয়া উচিত। কারণ আজকে সাউথ বলিউড থেকে শুরু করে সব ইন্ডাস্ট্রিতেই একটু আধটু কিন্তু কর্পোরেট বুকিং হচ্ছে, বাট এটা ঠিক না ভুল সেটা পরের কথা। কিন্তু তোমরা যখন সমস্ত রকমের নিউ নর্মাল জিনিসপত্র মেনে নিচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে, 2025-এ দাঁড়িয়ে, যে এটা আগের একরকমভাবে হতো এখন আর একরকমভাবে হয়, তো তাহলে আজকে বক্স অফিসের ধরন যখন পাল্টে যাচ্ছে, মানুষের কন্টেন্টের বিচার যখন বক্স অফিস দিয়ে হচ্ছে, তাহলে কেন এই পরিবর্তনটা হবে না? আজকে মানুষ সবথেকে বেশি প্রায়োরিটি দেয় বক্স অফিসকে, যেটা আজ থেকে 12-13 বছর আগে দিত না। যে কারণে 3 ইডিয়টস থেকে শুরু করে বজরঙ্গি ভাইজান সব 250, 300, 350 কোটির বক্স অফিসে আমরা খুশি ছিলাম। এখন দেখাতে হবে কে কত তাড়াতাড়ি 900 কোটি করতে পারছে, কে কত তাড়াতাড়ি 1000 কোটি করতে পারছে, কে কত তাড়াতাড়ি 1200 কোটি করতে পারছে। এই যে নতুন ট্রেন্ডটা চালু হয়েছে, সেটা কাদের জন্য হয়েছে? মানুষের জন্যই হয়েছে। তো সেই কথা ভেবে এখন প্রডিউসারদের নতুনভাবে ভাবতে হচ্ছে। আজকে একটা সিনেমার ধরো বাজেট, জিনিসপত্রের দাম বাড়ছে। আগে যে সিনেমা 80 কোটি বাজেটে করা সম্ভব হতো, এখন পার ডে শুটিংয়ের সব কিছু চার্জেস বেড়েছে। তার তখনকার নতুন নায়িকারা আজকে অনেক প্রতিষ্ঠিত, তারা অনেক বেশি টাকা চার্জ করছে, যে কারণে প্রডিউসারদের অনেক বেশি টাকা ঢালতে হচ্ছে। তো তখন সেইভাবে অডিয়েন্সকে ক্যাচ করার জন্য, যে অডিয়েন্সের চাহিদা এখন বক্স অফিস নির্ভর, বক্স অফিস ভালো মানে আমরা হলে যাব, তো তখন সেই অডিয়েন্সের জন্য সেইভাবে ভাবতে হবে। আজকে কেসেই চ্যাপ্টার 2 অনেক বেশি সফল হতো যদি এই কর্পোরেট বুকিং করলো না বলে পাবলিক দাম দিল না, কারণ পাবলিক বুঝলো যে প্রত্যেক দিন তো সেরকম বিজনেস হচ্ছে না, কি আর এমন হামড়ি সিনেমা হয়েছে, যে কারণে কেসারি চ্যাপ্টার 2 যত ভালোই রিভিউ পাক, বক্স অফিসটা 100 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকলো। আজকে যার যত ভালোই রিভিউ পাক, যেটার বক্স অফিসটা 100 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকলো। কিন্তু গাদার 2 থেকে শুরু করে অনেক সিনেমা, সেগুলো রমরমিয়ে বিজনেস করলো। এদিকে পুষ্পা 2 যে হিন্দিতে বলা হচ্ছে 800 কোটি করেছে, তোমার কি মনে এর মধ্যে একটুখানিও জল মেশানো নেই? কই সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না। অবশ্যই জল মেশানো রয়েছে। একটা সিনেমা যখন দেখা গেল 3 সপ্তাহ পর থেকে হিন্দিতে সেই লেভেলের আর ভিড় হচ্ছে না, তখনও কী করে প্রতি সপ্তাহে 40-35 কোটি করে কালেকশন হতে থাকলো? তখন তো কই সেটা নিয়ে কেউ প্রশ্ন তুললো না। এখন আমির খান কর্তৃক সবার একদম ভেতরের আত্মা জেগে উঠেছে, তাকে মানে একদম ধরে ধরে মানে পুরোপুরি ফেলে উঠাক পাঠাক দেওয়ার জন্য। এই জিনিসটা নিয়েই প্রবলেম রয়েছে। আজকে যখন ছাবা নিয়ে আমি কথা বলেছিলাম, অনেকের খুব রাগ ধরেছিল যে আমি স্কাইফোর্সকে সাপোর্ট করলাম, ছাবাকে কেন সাপোর্ট করলাম না। স্কাইফোর্সে বেলা সাপোর্ট করেছিলাম তার কারণ অক্ষয় কুমারের খারাপ ফেস যাচ্ছিলো, তার একটা কামব্যাকের দরকার ছিল। তাই যে কারণে স্কাইফোর্সের একটা ইনিশিয়াল হাইপ তৈরি করা দরকার ছিল, কারণ গ্রাউন্ড লেভেল হাইপ ছিল না। তো তখন যখন বক্স অফিসে একটু রকম রেসপন্স এলো, তারা টিকিট প্রাইসের ক্ষেত্রে একটা অফার রাখলো, তখন কালেকশনে গ্রোথ নিল, এবং সেটা তো হয়েছিল। পাবলিক যখনই দেখলো প্রথম 3 দিন ভালো চলছে, তারা চতুর্থ পঞ্চম দিনে নিজের থেকে টিকিট কেটেছে। তো দর্শককে একটা লোক দেখানো জিনিস আজকালকার দিনে করতে হচ্ছে, এবং ম্যাডডক এটা ভালো বোঝে, কারণ ম্যাডডক করেছিল স্কাইফোর্সের সময়। কিন্তু ছাবার ক্ষেত্রে করাটা বোকামি ছিল, কারণ ছাবার গ্রাউন্ড লেভেল হাইপ চরম ছিল। ছাবার ক্ষেত্রে না করলেও চললো, ছাবা যদি 250-300 কোটিও কালেকশন করতো খুশির ব্যাপার ছিল, কারণ তাদের বাজেট কম ছিল, লিমিটেড ছিল। কিন্তু এদেরকেও দেখাতে হবে যে ছাবা 500 কোটি করেছে, 600 কোটি করেছে, যে কারণে তাদেরকেও হালকা কর্পোরেট বুকিং করতে হয়েছিল। আমার প্রবলেম ছিল ওইটা নিয়ে, যে কারণে আমি তখন ছাবারটা ক্ষেত্রে আমি কথা বলেছিলাম। এবার আমির খানের এই যে সিনেমাটা সিতারে জমিন পার, যথেষ্ট ভালো একটা সিনেমা হয়েছে। আমি সেটা রিভিউতেও বলেছি যে আমি লিটারালি মানে শক লেগেছিলো আমার দেখে, যে রিমেক হয়ে এত ভালো একটা রিমেক বানানো যায়। এবার আজকের দিনে দাঁড়িয়ে মানুষের বিচারটা কী হয়ে গেছে, যে কেমন বক্স অফিস কালেকশন করছে তার উপর নির্ভর করে দেখতে পারবো। নাহলে প্রথম দিনে অত লো ওপেনিং কি নিতে পারতো আমির খানের সিনেমা? তো আমির খানের টাইম খারাপ যাচ্ছিলো, আমির খানের ফেস খারাপ যাচ্ছিলো, যে কারণে আমির খানের কালেকশন ওপেনিংটাতে খুব খারাপ হয়। তো তারপর ডে 2, ডে 3-তে একটা দুর্দান্ত গ্রোথ নেয়, এবং সেই গ্রোথটা দুর্দান্ত। প্রথম দিনে 10 কোটি হলে পরের দিনে সেটা 20 কোটি দিয়ে যায়, তারপরের দিনে প্রায় 26-27 কোটি ছুঁই। এবার এটা নিয়ে সবার বক্তব্য, যেটা কর্পোরেট বুকিং হচ্ছে বিরাট পরিমাণে, কোনো একটা ইউটিউবার বলেছে, তারপরে সবার টনক রয়েছে, কারণ সবারই বক্তব্য কর্পোরেট বুকিং হচ্ছে। ঠিক আছে ভাই, যদি আমির খান করেও থাকে কিছু ভুল করেনি। এই লোকটি একটা টাইমের মধ্যে ছোটোবেলা রঙিন করেছে, ভালো ভালো সিনেমা করে, দুর্দান্ত সিনেমা করে, তখন তো আমরা কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলিনি, দেখতে গেছি, এনজয় করেছি, চলে এসেছি। এখন সবার হাতে ফোন এসে গিয়ে সবাই একরকমভাবে নানা রকম বক্তব্য রাখতে গিয়ে প্রবলেমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সবারই কাজ আজকালকার দিনে দাঁড়িয়ে নেগেটিভিটি তৈরি করা, কর্পোরেট বুকিং হচ্ছে। তাহলে যদি প্রশ্ন তুলতে হয় সব সিনেমাকে নিয়ে তোলো, সব কিছুকে নিয়ে তোলো, যে কোনো সিনেমার বক্স অফিস নিয়ে তাহলে প্রশ্ন তোলা হোক, যেটা হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে কি হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে যদি সিনেমা রানিং করতে হয় দুর্দান্তভাবে, তোমাকে লোককে দেখাতেই হবে যে আমার সিনেমা ভালো চলছে। বাংলা ইন্ডাস্ট্রিতে করাটা একটু চাপ রয়েছে, তার কারণ বাংলাতে সিনেমার সংখ্যাও খুবই কম, লিমিটেড। সেখানে দাঁড়িয়ে তোমার সিনেমার কালেকশান মোটামুটি যদি 3-4 কোটি হয়, তুমি 10 কোটি বলতে পারাটা খুব ডিফিকাল্ট, তার কারণ সিনেমার একটা লিমিটেড জায়গা রয়েছে, পাবলিক খুব সহজেই বুঝে নেবে। কিন্তু হিন্দিতে মার্কেটটা অনেক বড়, তার কাছে ব্যাপারটা করা অনেকটা সহজ, অনেকটা বেশি সহজ। তো সেখান থেকে যদি আমির খান করেও থাকে, দিনের শেষে সিনেমাটা তো ভালো হয়েছে, সে তো একটা বাজে সিনেমাকে জোর করে মানে হিট করাবার জন্য কিন্তু কিছু করছে না। সে একটা ভালো সিনেমা বানিয়েছে, সেটা যেন অডিয়েন্সের কাছ থেকে দাম পায়। এবং আমি যেটুকু যা খবর পেলাম, বহু
স্কুলের ছেলেমেয়েদেরকে, যেগুলো স্পেশাল ওবিলাইজড কি স্কুল যেগুলো রয়েছে বা অনেক সাধারণ ছেলেমেয়েদের যে স্কুল রয়েছে, তাদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে। আমি তো বলবো এটা খুবই ভালো একটা কাজ, স্কুলের ছেলেমেয়েদের মধ্যে একটা সচেতনতা তৈরি, কারণ বহু স্কুলে আর কি এরকম ধরনের চাইল্ড থাকে, তাদেরকে কিন্তু প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আমার নিজের মনে আছে আমার স্কুল লাইফে এরকম স্পেশাল ওবিলাইজ কিছু চিলড্রেন ছিল বা বন্ধু ছিল আমার, যাদেরকে কিছু ছেলেমেয়েরা খুব জ্বালাতন করতো, ওদেরকে একটু অন্যরকম ভেবে যাতা করতো, ওদের সাথে খিল্লি করতো, মজা করতো। তো আজকে যদি সেই অডিয়েন্সকে ছোটোবেলা থাকাকালীন তাদেরকে ফ্রিতে টিকিট দিয়ে যদি তাদেরকে দেখানোর ব্যবস্থা করা, আমার তো মনে হয় এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, প্রচণ্ড ভালো একটা ইনিশিয়েটিভ, যে তাদের মধ্যে একটা কারণ দেখো বাড়ি থেকে বাবা মারা সবসময় টিকিট কেটে দেখতে যাওয়ার সুযোগ পাবে না ছেলে মেয়েদেরকে, সেখানে যদি আমির খানের প্রোডাকশনের তরফ থেকে বা কর্পোরেটের জায়গা থেকে বিভিন্ন স্কুলে এরকমভাবে টিকিটের ব্যবস্থা করা হয়, তো এটা তো কর্পোরেট বুকিংকে আমি বলবো খুব ভালোভাবে ইউজ করছে, খুব ভালোভাবে ইউজ করছে। এটা তো একটা ভালো দিক, কিন্তু এই ভালো দিকটা নিয়ে এখন কজন প্রশ্ন তুলবে? কারণ হাওয়া হচ্ছে কর্পোরেট বুকিংয়ে নেগেটিভে তুমি কথা বলো, সেটা নিয়ে আলোচনা করো, তখনই তুমি আলোচনায় আসতে পারো, তোমাকে সবাই খুব প্রশংসা করবে যে তুমি কর্পোরেট বুকিং খুঁজে বার করেছো। যদি করারই থাকে, যদি সব কিছুকে কবর করে বার করতে, তাহলে সবটা নিয়ে আই থিঙ্ক কথা বলা উচিত। যে কোনো সিনেমার বক্স অফিস নিয়ে একেবারে কর্পোরেট বুকিং নিয়ে পড়েছে, যেটার হাইপ বেশি, যেটা নিয়ে আলোচনা করলে ভিউজ হবে, সেটার ক্ষেত্রে কর্পোরেট বুকিং নিয়ে আলোচনা করলাম, বাদবাকিদেরকে নিয়ে করলাম না, তাহলে তো ভাই প্রবলেম। তাহলে তো ভুলচুক মাপকে নিয়ে প্রশ্ন তুলতে হয়। ভুলচুক মাপে তো কোনো হাইপই ছিল না, তার প্রথম দিনে যে অত কালেকশন, যে অত ওপেনিং নিল, বা এই যে এত কিছু হলো, জোর করে 70-80 কোটি যে কালেকশনে নিয়ে যাওয়া হলো, সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না, কেউ তো প্রশ্ন তুলছে না। আর যে কোমলনাথ আর স্কাইফোর্স নিয়ে এভাবে পেছনে পড়লো, তাহলে সে সিতারে জমিন পার নিয়ে কেন পড়ছে না? তো সবারই কিছু না কিছু একটা এজেন্ডা থাকছে যে আমি এই সিনেমাটার পেছনে পড়বো। আরে ভাই পড়লে তাহলে সব কিছুকে নিয়ে কথা বলো, সব সিনেমাকে নিয়ে কথা বলো। আজকে সুমিত কাদেলকে দেখি কোনো সিনেমাকে নিয়ে টুইটারে পোস্ট করে যেটা প্রচুর কর্পোরেট বুকিং হচ্ছে, এটা প্রচুর কর্পোরেট বুকিং হচ্ছে, সে কিন্তু সিতারে জমিন পার নিয়ে পোস্ট করছে না, কারণ এখানে তার করার মোটিভ নেই কোনো। যেটাই মোটিভ থাকবে সে আবার হামলে পড়বে, এইটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো যখন ইনফ্লুয়েন্সাররা যে কোনো কিছুতে মোটিভ খুঁজে পাচ্ছে, তাহলে যখন প্রডিউসাররা বা বড় বড় সুপারস্টার নিজেদের কামব্যাকের জন্য একটা মোটিভ খুঁজে পাচ্ছে কর্পোরেট বুকিংয়ের মাধ্যমে, তাহলে সেটা ভুল কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটাই। নয় তুমি চুপ থাকো, বক্স অফিস নিয়ে কথা বলা ছেড়ে দাও, কারণ তোমার যখন মনে হচ্ছে বক্স অফিসের পরিবেশটাই বাজে হয়ে গেছে, তাহলে বক্স অফিস নিয়ে আলোচনা করাটাই বেকার। কারণ তুমি যদি আজকে বলে এই সিনেমাটা 15 কোটি কালেকশন করে দুর্দান্ত ওপেনিং হয়েছে, সেটা তো সত্যতা থাকছে না, তাহলে কোনো সিনেমার বক্স অফিস নিয়ে আই থিঙ্ক কথা বলাটা উচিত হবে না। ধীরে ধীরে তো তাই হচ্ছে, এটাই তো হচ্ছে আলটিমেটলি ব্যাপার। আর সিতারে জমিন পারে যদি আমি কথা বলিও, তাহলে যথেষ্ট আমি দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে তুমি শোগুলো বুকমাই শোয়ে চেক করো। আমি কলকাতার কথাই বলবো, কারণ কলকাতায় তুলনামূলক কর্পোরেট বুকিং কম হচ্ছে। তুমি সেখানে গিয়ে দেখো পিভিআর আপনি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আজকের মতো দিনেও কিন্তু 40-50% কিন্তু হচ্ছে। আর আমির খানের বলা যেতে পারে থাকস অফ হিন্দুস্তানের পর সবথেকে বড় কামব্যাক হতে পারতো লাল সিং চাড্ডা, তাহলে সে সেটার ক্ষেত্রেও কর্পোরেট বুকিং করতে পারতো, সে তো করেনি। 60-70 কোটি বক্স অফিস সে সেটাকে মেনে নিয়েছে, স্বীকারও করেছে। এখন যদি সে একটা কামব্যাকের জন্য যদি এরকম প্রসেস ছোটোখাটোভাবে করে থাকে, আমি মনে করি সেটা ভুল। কারণ যে কোনো মানুষ যে কোনো বিজনেসের ক্ষেত্রে হালকার ফুলকা ভুলচুক করেই থাকে। দিনের শেষে তারা বিজনেসম্যান, তাদের কাজ আমাদেরকে এন্টারটেন করা, কিন্তু দিনের শেষে তারাও বিজনেসম্যান, তাদেরকে তাদের দিকটাও ভাবতে হয়। আমাদেরকেও আমাদের ইউটিউবের ক্ষেত্রে থাম্বনেলের ক্ষেত্রে হয়তো আমি খুব পজিটিভ রিভিউ দিচ্ছি, আমাদেরকে খুব নেগেটিভ লিখে দিতে হয় যে এটাকে আদৌ খুব ভালো হয়েছে, যখন যেরকম ধরনের থাম্বনেল আমরা দিই না, কিন্তু আলটিমেটলি ভিডিওতে আমরা কিন্তু পুরো সিনেমার প্রশংসা করেছি। কেন করেছি? কারণ থাম্বনেল থেকে পাবলিক এসে হাঁপিয়ে পড়বে যে ভাই এটা নেগেটিভ করছে, চল দেখি। তাহলে ভুল তো ভাই সব মানুষ মাত্রই হয়, মানে ফান্ডা তো সবাইকে কিছু না কিছু করতে হয়। আজকে তাহলে এই বক্স অফিসের ক্ষেত্রে যখন মানুষ চাইছে বক্স অফিস দিয়ে সিনেমার বিচার, তো প্রডিউসাররা সেইভাবে ভাবছে, তা আলটিমেটলি দোষটা কার? তো এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাতে ভুলো না। আর আজকের বক্স অফিস নিয়ে যদি কথা বলি, সিতারে জমিন পারে আজ কিন্তু বক্স অফিস একটু হলেও ড্রপ নেমে এসছে, হয়তো খুব বেশি হলে মেরে কেটে 9 থেকে 10 কোটি কালেকশন হবে। তবে সিনেমার বাজেট যেহেতু কম, এই সিনেমাটা অবভিয়াসলি হিট ট্যাগ পেয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। তবে হয়তো লাইফ টাইম 140 থেকে 150 কোটির রেঞ্জে যাবে। এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয়। মা সিনেমাটা আসছে, সেটা কেমন চলে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো এটাই হচ্ছে মূলত বলার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, হয়তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।